এই যে দেখেন কন্টেন্ট, এইরকম কন্টেন্ট লিখে দেন এখানে ব্যাকলিঙ্ক করা। এই যে এটা একটা ব্যাকলিঙ্ক, আরে কই গেল, আরে দূর কই গেল, এই যে এটা একটা ব্যাকলিঙ্ক, এই যে এরকম ব্যাকলিঙ্ক করে দাও। এই যে এটা একটা ব্যাকলিঙ্ক, এইরকম ব্যাকলিঙ্ক করে দাও। এরকম কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্ট লিখে আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে। এইটাই হচ্ছে গেস্ট পোস্টিং। এই ব্যাকলিঙ্কও একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমার এটা তো এই ওয়েবসাইটের ওনার তো আমি না, এরা এদের ওয়েবসাইটে কন্টেন্টের প্রয়োজন হয়। হ্যাঁ, তো এরা কন্টেন্ট এরা কন্টেন্ট বাই করে না। যখন কন্টেন্ট বাই করে না তখন বলে যে গেস্ট পোস্ট করতে। আর গেস্ট পোস্ট হচ্ছে এরকম কন্টেন্ট রাইট করতে হবে আপনাকে। কন্টেন্ট রাইট করার ফলে এরা কন্টেন্ট আপনাকে পাবলিশ করতে দিবে এবং ওই কন্টেন্টের আন্ডারে আপনার এরকম 2-3 জায়গায় লিঙ্ক আপ করতে দিবে। এটাই হচ্ছে গেস্ট পোস্টিং। জি ভাই, আচ্ছা ভাই, বায়ার বায়ার তোমাকে কন্টেন্ট অর্ডার দিলে কিছু দিবে না তাই না? এগুলো আমাকে নিজের মতো করে লিখে নিতে হবে। আর এখন দিতেও পারে, না হলে আপনাকে বলতে পারে কন্টেন্ট ম্যানেজ করতে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা, ব্যাক লিংকটা তো ভাই বুঝি ভাই। আমি তাহলে ভাবতেছি যে এই যে এক কাজ করি, আচ্ছা দেখান, হ্যাঁ বলেন বলেন বলেন, শেষ করেন শেষ করেন। আমি আমি ভাবতেছি যে আমি কিওয়ার্ড রিসার্চের উপর একটা কি করাই। কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিশন, কম্পিটিটর অ্যানালাইসিসের উপর একটা গিক তোলেন। হ্যাঁ, এটার উপর একটা কি করাই। আর ভাইয়া ভাই যে কিওয়ার্ড রিসার্চ আমি ভুলে গেছিলাম, কিওয়ার্ড রিসার্চের কাজটা ভাই আমার অনেক ভালো লাগছে ভাই। কাজটা বুঝি ভালোভাবে বুঝি। আপনার কিওয়ার্ড রিসার্চ আর গেস্ট পোস্ট আর ব্যাক লিংক করবো। আমি এই তিনটা কি করাবো ভাই, মানে খুব ভালো করে। দেখেন আপনাদেরকে কি কি কাজ শিখাইছি আমি বলি। আমি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস দেখাইছি। এক, লিড জেনারেশনের 3টা কাজ, বাল্ক মেল কালেকশন, B2B লিড জেনারেশন আর লিড জেনারেশন, 3টা গিগ। কটা হলো? 4টা। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে, সোশ্যাল মিডিয়া মার্কেটে ফেসবুকে কী কী দেখাইছি, ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ, এটা একটা বললাম, এটা একটা। তারপরে হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট একটা, আর সেট আপ অপটিমাইজ একটা, 2টা। তারপরে হচ্ছে আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার বা অ্যাড ক্যাম্পেইন রান, 3টা। ফেসবুকের 3টা, লিড জেনারেশনের 3টা, 6টা। আর কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস একটা, 7টা। ইনস্টাগ্রামে 3টা, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং, ইনস্টাগ্রাম গ্রোথ হ্যাক, 3টা। তাহলে তাহলে কটা হইলো? 7টা আর 3টা, 10টা। 10টা হয়েছে। তারপরে হচ্ছে আপনার আর কি দেখাইছি, পিন্টারেস্ট বাদ দিলাম, টুইটার বাদ দিলাম, লিঙ্কডইন বিজনেস পেজ বা কোম্পানি পেজ একটা, 10টা, 11টা। তারপরে তারপরে আর কি দেখাইছি, ভাই হ্যাঁ হ্যাঁ, অফ পেজে সিওর ভাই, অফ পেজে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দেখাইছি। তারপরে আচ্ছা অফ পেজ এসিওর মধ্যে দেখাইছি আপনাদেরকে আমি ব্লগ কমেন্টিং দেখাইছি, গেস্ট পোস্টিং দেখাইছি, ব্যাকলিঙ্ক দেখাইছি, ফোরাম কমেন্টিংটা দেখা হয় নাই। তারপরে আর কি দেখাইছি, ব্রোকেন লিঙ্ক চেকার দেখাইছি। ধর এইখানেও আপনার ব্যাকলিঙ্কের মধ্যে অফ পেজ এসিওর মধ্যে 4-5টা কাজ দেখাইছি। ধরো এখান থেকে যদি 3টা বা 4টা কাজ ধরেন, মনে করেন যে গেস্ট পোস্টিং, ব্লগ কমেন্টিং, তারপরে হচ্ছে যে হাই ডিএপিএ ব্যাকলিঙ্ক, তারপরে হচ্ছে আর কি হাই ডিএপিএ ব্রোকেন লিঙ্ক চেকার, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রোকেন লিঙ্ক রিমুভ, তারপরে হচ্ছে ব্রোকেন লিঙ্ক রিডিরেক্ট। এটাই তো ব্যাকলিঙ্কে তো 6-7টা কাজ দেখাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি 4টা কাজও ধরি, 11 আর 4 15টা কাজ অলরেডি দেখা শেষ। তারপরে সামনে হয়তো বা দেখতে পারবেন আপনার ইউটিউব আছে, তারপরে হচ্ছে যে গুগল মাই বিজনেস পেজ আছে, তারপরে হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট আছে, সিপি আছে, এগুলো তো হচ্ছে ইমপ্লিমেন্ট। কিন্তু ইউটিউব আছে, তারপর হচ্ছে গুগল মাই বিজনেস। ইউটিউব হয়তো বা ওভাবেও দেখা সম্ভব না, ইউটিউব হয়তো বা একটু আইডিয়া দেবো, গুগল মাই বিজনেস পেজও হয়তো বা একটু আইডিয়া দেবো, আর অ্যাফিলিয়েট সিপিএ এগুলোও একটু জাস্ট একটু ডিরেকশন দিয়ে যাব। এই ভাই বাই। সেটা আমি আমি যদি এখন গেস্ট পোস্ট করতে যাই, আপনি যেমন বললেন যে হাই ডিএপিএ গেস্ট পোস্টিং, হাই ডিএপিএ গেস্ট পোস্টিং বলতে আমাকে ওইরকম খুঁজে বের করতে হবে আমার বায়ারের কম্পিটিটর, মানে কিওয়ার্ড অনুযায়ী ওইরকম খুঁজে বের করতে হবে। এবং ওদের ডিএপিএ দেখতে হবে, দেখে যাদের কি বলে হাই ডিএপিএ তাদের ওইখানে ব্যাকলিং করে। আপনি এটি বলছেন কি
সরি গেস্ট পোস্ট করা, এটা কি বোঝাচ্ছেন? হ্যাঁ, তাদের ওখানে গেস্ট পোস্ট করে এটাই বোঝাচ্ছে। আর গেস্ট পোস্ট ভাই ফ্রিতে খুব কম, গেস্ট পোস্ট ফ্রিতে করা খুব, গেস্ট পোস্ট সবই ম্যাক্সিমাম ভাই দিয়ে পিয়ে গেলেই গেস্ট পোস্ট আপনার পেইডে যাইতে হবে, গেস্ট পোস্ট আপনি ফ্রিতে করতে পারবেন না। তাহলে ভাই ব্যাকলিংকটা ফ্রিতে তো করা যাবে তাই না? ব্যাকলিংক ফ্রিতে করা যাবে, গেস্ট পোস্ট ফ্রিতে করতে পারবেন না। আর গেস্ট পোস্ট ব্যাকলিংক যেটাই করেন না কেন, এটার জন্য আপনার একটা নেটওয়ার্ক বিল্ড করতে হবে, যে কোনো একটা নিশের উপরে নেটওয়ার্ক বিল্ড করতে হবে। ব্যাকলিংক করেন আর গেস্ট পোস্টিং করেন, যেটাই করেন না কেন, একটা পপুলার নিশের উপরে আপনার একটা নেটওয়ার্ক বিল্ড করতে হবে, যেন আপনার 50-100 ওয়েবসাইটের সাথে কমিউনিকেট থাকে, বা যারা হচ্ছে আইডিএপিএ গেস্ট পোস্ট অ্যালাউ করে বা ব্যাকলিংক অ্যালাউ করে, আপনি বাইরের কাছ থেকে অর্ডার নেবেন, একটা নিশ রিলেটেড অর্ডার নেবেন বা 2-3টা নিশ নিয়ে কাজ করবেন। হ্যাঁ, 2-3টা নিশের মনে করেন যে সব ওয়েবসাইটের ওনারদের সাথে কথাটা বলে রাখবেন, সব কিছু ঠিকঠাক করে রাখবেন। আপনি এদিকে গিগ তুলবেন, আপনার অর্ডার আসবে, আপনি মনে করেন যে সঙ্গে সঙ্গে হচ্ছে যে ওই ওয়েবসাইটে ওনারদের সাথে কমিউনিকেট করবেন, ওদের ওখানে ব্যাকলিংক করবেন, ওরা ব্যাকলিংক পাবলিশ করে দেবে, আপনি বায়ারকে অর্ডার লিঙ্ক সাবমিট করবেন, বায়ার আপনাকে পেমেন্ট করে দেবে। এই ব্যাকলিংক আপনারা লিড জেনারেশনের কাজ, অনলাইন মার্কেটিংয়ের মধ্যে লিড জেনারেশন, কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, এগুলো হচ্ছে একদম ছোটো বাচ্চার কাজ। অনলাইন জগতে ছোটো বাচ্চার কাজ হচ্ছে এগুলো। তো এই ছোটো বাচ্চার কাজগুলো আপনাদের খুব ভালো লাগছে, কারণ হচ্ছে এই জিনিসগুলো, তখন এটার পিছনে কারণও আছে ভালো লাগার পিছনে, কারণ তখন আচ্ছা যাই হোক, দেখেন অনলাইন মার্কেটিংয়ে কয়েকটা প্ল্যাটফর্ম আছে বা কয়েকটা পার্সন আছে যাদের কথাগুলোর ভ্যালু আছে, যাদের অ্যানালাইসিস রিপোর্টের ভ্যালু আছে, যাদের অনলাইন মার্কেটিংয়ে যাদের ভ্যালু আছে, এদেরকে চিনতে গেলেও আপনাদের সময় লাগবে, এদের কাজ বুঝতে গেলেও সময় লাগবে। সেটা হচ্ছে যেমন ব্যাকলিংকোর ওনার হচ্ছে, এটা হচ্ছে ব্যাকলিংকোর ওয়েবসাইট, ব্যাকলিংকো এসইও রিলেটেড বেশি কাজ করে। ব্যাকলিংকোর ওনার হচ্ছে ব্র্যান্ডিন, তারপরে এইচআরএফ আছে, এইচআরএফের ওনারের নাম মনে নেই এই মুহূর্তে, তারপরে মজ আছে, তারপরে নীল প্যাটেল আছে, নীল প্যাটেল হচ্ছে উবার সাজেস্ট। এইরকম 4-5টা প্ল্যাটফর্ম আছে অনলাইনে। দেখেন অনলাইনে যদি আমি অন পেজ এসইও লিখে সার্চ করি, পেজ এসইও, নুরামিনের রেজিস্ট্রেশন নাম্বার আছে না কামরুল ভাই? ভাই শীটটা তো আবু তালেব ভাই মেইনটেইন করে বর্তমানে, আমি তো দেখি আবু তালেব ভাই তো বাইরের কাজ নিয়ে একা, আমি তো আলাদা করতে বলিনি, আমি বলছি দুইজনেই সেটা করবেন, হ্যান্ডেল করবেন। যাই হোক, নুরামিনের পাঠায় দেবো আমি আজকে, এটা রিপোর্ট করবো আর রিবাস ভাই, আপনার মনে হয় কোথাও ভাই ভুল হচ্ছে ভাই। ভাই একটা নূর আমিন আর একটা হলো ভাই নূর নূর বাদশা। যাই হোক আর কি, নূর বাদশা। জি ভাই। আচ্ছা দেখেন, অন পেজ এসইও লিখে যদি সার্চ করি, অন পেজ এসইও লিখে যদি সার্চ করি, দেখেন এখানে মজের ওয়েবসাইট, এখানে ব্যাকলিংকো ফার্স্ট পেজেই চলে আসছে। আমি অন পেজ এসইও লিখে গুগলে সার্চ করার ফার্স্ট পেজের মধ্যে রেজাল্ট আসছে হচ্ছে ব্যাকলিংকো, সেকেন্ড রেজাল্ট আসছে মজ, থার্ড রেজাল্ট আসছে এইচআরএফ, তারপরে এই যে দেখেন নীল প্যাটেল। আমি যে কয়েকজনের কথা বললাম সবারই রেজাল্ট ফার্স্ট পেজের মধ্যে আসছে। স্যামরুশের রেজাল্ট আসছে, স্যামরুশ সার্চ ইঞ্জিন জার্নাল, এটা অনলাইনের অনেক বড় একটা জার্নাল। জার্নাল চেনেন? জার্নাল কি জিনিস চেনেন? জার্নাল চেনেন? সাংবাদিক ভাই, ভাই চিনি না। জার্নাল চেনে না? জার্নাল কি? জার্নাল সম্পর্কে কোনো আইডিয়া আছে? জার্নাল এলাই ভাই, আপনি তো থাকার কথা, জার্নাল সম্পর্কে আইডিয়া? এলাই ভাই, আপনার জার্নাল সম্পর্কে আইডিয়া নাই? এলাই ভাই আছেন? মাইক বন্ধ করে কথা বলতেছি ভাই। আচ্ছা বলেন। না ভাই, মাথা ফাটা, জার্নাল সম্পর্কে তো আইডিয়া নাই। জার্নাল মানে তো ভাই, ভাই জার্নাল মানে তো ভাই লেখালেখি করে। হ্যাঁ, জার্নালিস্ট, ওই জার্নাল কি?
লেখালেখি ভার্সিটিতে জার্নালের গুরুত্ব কি, রিসার্চ পেপার জার্নাল কোথায় কি হয়, হ্যাঁ ভাই এখন মনে পড়লো। ভাই আমি মনে করছি ওই একদিন ব্যাকলিং এর কথা বলছিলেন না যে ভাই এসি এক্সপার্ট ভাই ওই রকম তো লোক নাকি আবার এর নাম নাকি আবার না না, জার্নাল হচ্ছে ভার্সিটিতে বড় বড় রিসার্চ পেপার বা যে কোনো টপিক্সের রিসার্চ পেপারগুলো যেখানে পাবলিশ হয়, সেই পাবলিশ জি ভাই। যেসব প্ল্যাটফর্ম হয় ওই প্ল্যাটফর্মগুলোকে জার্নাল বলে। তো আমাদের এসিওর এরকম জি ভাই। এরকম একটা জার্নাল আছে। এই জার্নালের মধ্যে এসিও রিলেটেড বিভিন্ন ইনফরমেশন বা রিসার্চ বা এক্সপেরিমেন্ট পাবলিশ হয়। এটার নাম হচ্ছে searchenginejournal.com। এটা হচ্ছে এসিওর একটা জার্নাল। আচ্ছা। আমরা যে বিভিন্ন ওয়েবসাইটের আমাদের বিভিন্ন ভার্সিটির বিভিন্ন রিসার্চ পিএইচডি বা মাস্টার্স ফাইনাল ইয়ারে যে আমাদের রিসার্চগুলো করি, রিসার্চ পেপারগুলো যদি কোথাও পাবলিশ হয় তাহলে বাইরের কান্ট্রিতে স্কলারশিপ পাওয়ার সুবিধা হয়। তো এই যে রিসার্চ পেপারগুলো যেখানে পাবলিশ হয় ওটাকে ওই সব সাইটকে জার্নাল বলে। তো যেসব যত ভ্যালুয়েবল সাইটে যার যত ভ্যালুয়েবল জার্নালে যার পেপার পাবলিশ হবে তার ভ্যালুটা তত বেশি, তার রিসার্চ পেপারের ভ্যালু তত বেশি এবং তার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিও বেশি। তো আমাদের এরকম অনলাইনে একটা জার্নাল হচ্ছে সার্চ ইঞ্জিন জার্নাল। এইখানে আমাদের সার্চ ইঞ্জিন রিলেটেড অনেক কথাবার্তা হয়, ঠিক আছে। তো এখানে অনেক রিসার্চগুলো পাবলিশ হয়, এটাকে SEG বা সার্চ ইঞ্জিন জার্নাল বলে। তো এটা দেখাইতাম না, এটা অনেক ডিপ একটা জিনিস, এটা বুঝবেন পরবর্তীতে যদি অনলাইন মার্কেটিংয়ের সাথে থাকেন, কখনো কোনো সময় আর্টিকেল পড়লেও পড়তে পারেন। অনেক আর্টিকেল পাবলিশ হয়, আর্টিকেলগুলো পড়লে অনেক ইনফরমেশন পাওয়া যায়। তো আমি যেটা বললাম অনলাইন অন পেজ এসিও লিখে গুগলে সার্চ করলে দেখেন ফার্স্ট পেজের মধ্যে যে রেজাল্টগুলো আসে সেই রেজাল্টগুলো নিয়ে হচ্ছে যে বর্তমান অনলাইন প্ল্যাটফর্মের সব থেকে লিডিং পার্সন বা লিডিং প্ল্যাটফর্ম এগুলোকে বলে। তার মধ্যে ব্যাকলিঙ্কও আছে, নীল প্যাটেল আছে, মজ আছে, HRF আছে। এগুলো হচ্ছে লিডিং প্ল্যাটফর্ম বা লিডিং সাইট। ব্যাকলিঙ্কর মালিক তো বললাম ব্র্যান্ডিন, নীল প্যাটেল তো উবার সাজেস্ট হচ্ছে নীল প্যাটেলের। তারপরে HRF এর ওনারের নাম যে কি এই মুহূর্তে মনে নাই, আর তো আরেকটা হচ্ছে মজ, এই দুইটার ওনারের নাম মনে নেই, দেখি একটু মনে করি, নাম শুনছি মেবি। ডিমিত্রি ভাই ইন্ডিয়ান ভাইরা ভাই এর আমি দেখছি ভাই ডিমিট্রি ইন্ডিয়ান, এই হচ্ছে ভাই আমার তো ভাই, চাইনিজ লাগে। তামিল ভাই, তামিলের লোক, তামিলের প্রোডাক্ট ভাই। তামিল দিমিত্রি দেখি এর ইনফরমেশনটাই দেখি। দিমিত্রি সিও HRF না ভাই, রাশিয়া। ভাই আমি এই প্রোডাক্ট লিখে সার্চ দিয়েছিলাম ভাই, ইন্ডিয়ান টেকনোলজি দেখাইছে, মানে ওই তেলেগু। না এই যে দিমিত্রি রাশিয়ান। ভাইয়ের লিডটা বের করে এখানে ইয়া করি। ভাই আমরা বাংলাদেশ থেকে তোমার HRF ইউজ করতে পারতেছি না, তুমি এর দাম কমে দাও, ফ্রি করে দাও। এক মেল করি একটা। HRF সিও রাশিয়ান, সিঙ্গাপুরে থাকে রাশিয়ান। ভাই এদেরকে মেল করতে পারবো না আমরা। এদের মেলই পাবেন না ভাইয়া, এরা আপনাদের মতন পোলাপাইন এরা বানায়, আপনাদের মতন মার্কেটার এরা বানায়, তাহলে এদের লিড কেমনে পাবেন আপনি? এটা হচ্ছে এলিট ক্লাস, এটা ওয়ার্ল্ডের মানে মাফিয়া যদি বলে, অনলাইন জগতের মাফিয়া হচ্ছে এরা। এটা এর আইডি না, এটা কেবল 1000 খালি। এর নাম লাগায় খাচ্ছে, ছবি টবি লাগায়। এই ইউজার নেম দেখেন না,
ডিনের কখনো ইউজার নেম এরকম হবে, ডিমিট্রির কখনো ইউজার নেম এরকম হবে। যাই হোক, হোয়াট এভার, মজেরটা দেখে নেই, মজেরটা কে? এরা ভাই আপনার আমার মতন মার্কেটার বানায়, ওদেরকে কেমনে র্যান্ড ফিশকিন ভাই যেমন কাজ করবো এদের আমার হায়ার করবো ভাই, ঠিক আছে আমার হায়ার করবো এদেরকে টার্গেট করে এরা তো জীবনে এদের ভাবতে যাই দিও মানে চারে পাইছে, এদেরকে টার্গেট করলে কি হবে, চারে পাইছে লেভেলে মিসেল লেভেল যারা আছে কি আরেকজনের সাথে কথা বলছে চারে করে আবু তালাবের মনে খুব নেটওয়ার্ক প্রবলেম, বারে কেটে যেতেছে বারবার জান ওই কারণে। তো যাই হোক, এই যে অনলাইনে যতগুলো প্ল্যাটফর্ম আছে, ব্যাকলিঙ্কো, মজ, এইচআরএফ, উবার সাজেস্ট বা নীল প্যাটেল, এদের প্ল্যাটফর্মগুলোকে অনলাইন এসইও ওয়ার্ল্ডের মধ্যে বা ডিজিটাল মার্কেটিং, তো আসলে মানে ডিজিটাল মার্কেটিংয়ের 80% জায়গায় হচ্ছে এসইও, আর এসইওর প্রায় 90% জায়গায় জুড়ে হচ্ছে কিওয়ার্ড। তো তো এই এসইও রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড এদেরকে মানে এই 4-5টা প্ল্যাটফর্মকে অনলাইন মার্কেটিংয়ে, অনলাইন প্ল্যাটফর্মগুলোনে অথরাইজড প্ল্যাটফর্ম বা ভ্যালুয়েবল প্ল্যাটফর্ম ধরা হয়, এবং তাদের কথা, তাদের পরামর্শ, তাদের ওয়েগুলোকে হচ্ছে যে ভ্যালু দেওয়া হয়, ঠিক আছে, তাদের ওয়েগুলোকে ভ্যালু দেওয়া হয়। তো এরকমই একটা, যেহেতু আমাদের অনলাইন এসইও লিখে সার্চ করছি, অন পেজ এসইও লিখে সার্চ করছি, আমরা হচ্ছে যে ব্যাকলিঙ্কর এই সাইটটা পাইছি। আচ্ছা, ব্যাকলিঙ্কর এখানে একদম অন পেজ এসইওর একদম ফুল গাইড দেওয়া আছে, অন পেজ এসইও একদম ফুল গাইড দেওয়া আছে এখানে অন পেজ এসইওর। এখানে 7টা চ্যাপ্টারে ওরা ভাগ করছে, কোন কোন চ্যাপ্টারে কী কী রাখছে। হ্যাঁ, তা অন পেজ এসইও, দিস ইজ এ কমপ্লিট গাইড টু অন পেজ এসইও ইন 2020. In this new guides you will learn how to optimize your content, how to create SEO friendly URL, how to write title, description, lots more. মানে এক কথায় অন পেজ এসইওর মধ্যে যেই যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো সবগুলো নিয়ে এখানে তারা খুব সুন্দর করে ডিরেকশন আকারে দিয়ে দিছে। তো এটা আমি আপনাদের জন্য খুঁজে বের করছি। তো এইখানে আমরা এখান থেকে 2টা জিনিস দেখব অন পেজ এসইওর মধ্যে। আমরা এখন 2টা জিনিস দেখব। এক হচ্ছে যে গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, কে জয়েন করলো? ভাই ইলাহি ভাই, রাজল ভাই আপনি কথা কইেন না ভাই, আপনি কথা কইেন না, আমি আপনার সাথে পরে বলছি ভাই। রাজল ভাই কি করে দেন? আপনাদের অনুরোধ, আপনারা আমাকে কাজকর্ম দেন ভাই, একটা কাজ অন্তত দেন আমার, যে আপনি কি বলে যে গ্রাফিক্সের, যে কেউ পারেন যে কোনো ফার্ম থেকে হোক একটা কাজ আমাকে ম্যানেজ করে দিবেন। আরে ভাই আপনি থাকেন না, যদি আমরা কাজ ম্যানেজ করে বলতে রাসেল ভাই বুঝলাম না। না, ওটা আমি ইলাহি ভাইকে ব্যক্তিগতভাবে বললাম, কোন ফার্মে যদি কোনো চাকরি বাকরি হয় সেটাও যেন করে দেয় ব্যবস্থা আর কি। আপনারা মন্ত্রী আশেপাশের লোক ভাই, আল্লাহ দেন না ভাই, আল্লাহ দেন। ওটা ডিফারেন্ট জিনিস, এটা হলো আমার বোন। আমি ব্যক্তিগত, আমি একজন পার্সন হিসেবে আমার ক্রিয়েটিভিটি দিয়ে, আমার পার্সোনাল ইনপুট দিয়ে, আমার বুদ্ধি বিবেক দিয়ে, আমার শ্রম দিয়ে আমি ইনকাম করলে এটা আমার জন্য ভালো লাগে, বুঝেন না? কিন্তু আসলে আপনাদের মতো যদি ফ্রি হতে পারতাম আমি, তাহলে আমি অলরেডি অনেক দূর যেতে পারতাম। আমার যে ব্যস্ততার মধ্যে, আমি যে পেশার এবং কেয়ারের মধ্যে থেকেও যুক্ত থাকতে পারছি, এটা সম্পূর্ণ ভাই আমার পার্সোনাল ইচ্ছা। এটা আমি মানে অনেক আগে থেকেই সব অনলাইনে ইনকাম করব, কারণে আমি সবকিছু বাধ্য হয়ে থাকি। আপনি যদি অ্যাক্টিভ থাকতেন না, তাহলে গ্রুপিং করে অনেক কিছু করা যেত, কিন্তু আপনার তো পাওয়া যায় না, এটাই তো সমস্যা।
আপনার নলেজ বুদ্ধি আছে, আপনি কুড়িয়েছিলেন ভাই কত বছর জানি? 4 বছর ছিলাম। 4 বছর ছিলেন। কুড়িয়ের বাইরে হলে তো আমাদের আর কিছু লাগে না। না না সেটা না, মানে বললাম তো যে অনলাইনে শুধু টাকাই খরচ করছি, তো অনলাইনে ইনকাম যেহেতু করার সুযোগ আছে, হয়তোবা যারা প্রফেশনালি অনলাইনে ইনকাম করবে তারা 1-1.5 লাখ টাকা ইনকাম করবে। আমি মাসে যদি 20,000 টাকা ইনকাম হয়, আমার আমার মেধাটাকে আমি কাজে লাগাতে পারলাম, আমার নেট খরচটা আমি উঠাতে পারলাম। এবং আমার আপনি কি জানেন যে আমাদের এখানে যে আবু তালেব ভাই আছে, অলরেডি সে 150 ডলারের মতো ইনকাম করছে এই 5-7 দিনে। ভাই $130 আলহামদুলিল্লাহ ডলার আলহামদুলিল্লাহ। আমাদের এই ব্যাচ থেকে। তাই না? হ্যাঁ, আপনি আমাদের গ্রুপে দেখেন না, পোস্ট দেখেন না? ও নিজে দেখুন গত পরশু দিনও $100 কাজ করেছে, ঠিক আছে, ইউটিউবে সম্ভবত। এরকম আসবে, আজও কালো আসবে আমাদের, ঠিক আছে, হতাশ হওয়া যাবে না। কিন্তু আপনি তো না, আমি হতাশ না, আমি আপনাদের মাধ্যমে কাজের অবশ্যই ব্যবস্থা করার চেষ্টা করবো, যে নিজে কাজ করার। ঠিক আছে, আমি রাত্রে আপনারে ফোন দিব নি, আজকে একটা কাজ দিয়ে দেবো আপনারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর একদিন আমাদের ফটোশপের ক্লাস নিয়েন, যদি গিগ তৈরি করতে আমাদের হেল্প আসে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কালকে তো ওই জন্য রাসেল ভাইরে আমি ফ্লোর দিচ্ছিলাম, খুঁজতেছিলাম, রাসেল ভাই তো ছিলই না কালকে। না ভাই, আমার আসলে আমার এক কথায় আমার যে জিনিসটা খারাপ লাগে একবার, ওই জিনিসটা আমি ওনার বিরুদ্ধে আমি রিপোর্ট করবো। আমি এনি হাউ ওনার বিরুদ্ধে এগনিস্টে রিপোর্ট করবো। ওনার ডকুমেন্ট আছে তো সব, আমি ওনার ডকুমেন্ট দিয়ে রিপোর্ট করবো। ভাই আপনি কথা শুনতে না পারেন, ঠিক আছে, কিন্তু আমি তো এখানে এখানে কি একটা মানুষের, তো আমি ওনাকে একটা ভালো হোক খারাপ হোক যেটাই বলতেছি না কেন, এইরকম রিয়েক্ট করার বা এইরকম অ্যাটিটিউড শো করার তো আপনি হইতে পারে অনেক বড় কিছু হইতে পারেন। আপনি এখানে আসছেন কেন? দরকার নাই তো ভাই, আপনি অনেক বড় কিছু হইতে পারেন, যান আপনি যেখানে অনেক বড় কিছু সেখানে চলে যান। আপনার এখানে ভ্যালু না থাকলে, এটার প্রয়োজন মনে না হলে আপনাকে আজ থেকে কে বলছে আপনি আসবেন না, তো আসবেন আবার হচ্ছে যে আপনি এখানে এরকম অ্যাটিটিউড করবেন, এটা তো আসলে কাম্য না, এটা কারোর সাথেই কাম্য না। এটা যদি আপনার সাথে হইতো আপনার অবশ্যই খারাপ লাগতো। আর ভাই এটা সমস্যা, এই বয়সেও যে ভদ্র হইতে পারে নাই, সে জীবনে কোনোদিন ভদ্র হইতে পারবে না। এই বুড়া বয়সেও যে ভদ্র হইতে পারে নাই, সে জীবনে কোনোদিন ভদ্র হইতে পারবে না। ভাইয়া বলেন। ওই যে আপনার ওয়েবসাইটে জানতে ভাইয়া, ওই যে ব্যাকলিংক ও এসইও অন পেজ, ভাইয়া যে 7টা চ্যাপ্টার যে ভাইয়া আছে, ওখানে একটা টাইটেল এন্ড ডেসক্রিপশন একটা আছে ভাইয়া না? আচ্ছা, এইটা যে ভাইয়া যে আমরা যে যখন ফাইবারে যে গিগ আপলোড করছি, আপনি যে ফরম্যাট আমাদেরকে শিখাইছেন যে কিভাবে কি করব, ওইগুলো বিষয় নিয়ে তো ভাইয়া মনে হয় দেখা যাক। আমিও এটা আমি বানাইনি, এটা ব্যাকলিংকোর মধ্যেই দেওয়া ছিল। তাদের এটা নিজস্ব রিসার্চের ফল, এই ব্যাকলিংকও তাদের এটা নিজস্ব এক্সপেরিমেন্টের রেজাল্ট। আপনারা এই ইয়াটা কি বলে, এটা আস্তে আস্তে যখন যাব দেখবেন যে তারা নিজেরাই বলছে যে এটা তাদের রিসার্চের ফল, এবং তারা রিসার্চ করছে সেগুলো দেখাবে। আস্তে আস্তে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন। তো এই জিনিসটা এলেই ভাই আপনাকে তখন বলতেছিলাম, যেটা কারণে হচ্ছে যে আমার এটা, যে আমি বলতেছিলাম যে ক্লাস চলাকালীনই দেখবেন যে ভাই আপনি ইউটিউব এসেও দেখতে চাইছেন, কিন্তু আমার দেখানো হয়নি, বা আমি বুঝতে পারছি যে দেখায় লাভ হবে না। তার কারণটা হচ্ছে দেখছেন যে আপনি যদি ইউটিউব এসেও দেখাইতাম, ক্লাসেরই কোনো গুরুত্ব, আমারই কোনো বেল ভিসা দিচ্ছে না, তাহলে তো এখানে ক্লাস বা দেখায় কি করবো? এখানে কোনো দরকার আছে কোনো ইউটিউব এসিও দেখার? তার ওই পেজটাকে গুগল হচ্ছে তার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে নিয়ে আসে। তাহলে অন পেজ এসিওর মধ্যে, তাহলে আবার বলি একটু, অন পেজ এসিওর মধ্যে কী কী থাকতেছে? অন পেজ এসিওর মধ্যে টাইটেল, টেক্সট, কন্টেন্ট, ইন্টারনাল লিঙ্কিং, ইউআরএল থাকতেছে। আর অফ পেজ এসিওর মধ্যে ব্যাকলিঙ্ক থাকতেছে। আর অন পেজ এসিওর মধ্যে অন পেজ এসিওর কেন ইম্পর্টেন্ট? অন পেজ এসিওটা হচ্ছে গুগল যে কোর আপডেট নিছে,
স্কোর আপডেট নেওয়ার পর থেকে গুগল ওই সব রেজাল্টকে প্রায়োরিটি দেয় যেই সব রেজাল্টের মধ্যে কিওয়ার্ডটা রিলেভেন্স জায়গায় ইউজ হয়েছে, রিলেভেন্টভাবে ইউজ হয়েছে, এবং হচ্ছে ওই কিওয়ার্ডটা আপনার তার টাইটেলে আছে, ট্যাগে আছে, ডিসক্রিপশনে আছে, কন্টেন্টে আছে, মেটা ট্যাগে আছে, সব জায়গায়। মেটা ট্যাগ কি জানেন তো? আমরা অনেক সময় গুগলে আমাদের ওয়েবসাইটে মেটা ট্যাগ দিই। যেসব প্ল্যাটফর্ম, কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোতে মেটা ট্যাগ দেওয়া যায় না, তো যেসব জায়গায় মেটা ট্যাগ দেওয়া যায় না ওই সব জায়গায় ফার্স্ট 100 রেজাল্ট বা ফার্স্ট 100 রেজাল্টকে গুগল মেটা ট্যাগ হিসেবে ধরে নেয়। হ্যাঁ, এটা আসতেছে, নেক্সটে আসতেছে। তো এই হচ্ছে কেন অন পেজ এসইও রিলেভেন্ট, এটা আমরা বুঝলাম। Even though Google much smarter, even though Google is much smarter than it back in the day, they still use old school stuff like looking for a specific keywords on your page. Google still Google crawler বা ইন্ডেক্স বা রোবট টিএক্সটি দেখছেন কোথাও আপনারা? এই ওয়ার্ডটা বা এই জিনিসটা দেখছেন কোথাও? হ্যালো ভাই, কামরুল ভাই, ওই যে চেকপোস্টের সামনে যে কামানটা আছে, কামানের সামনে দাঁড় করায় গুলি মারবো আপনার। ভাই কি বলছেন? আমি আপনার কথাটা ক্লিয়ার বুঝিনি, আবার বলেন ভাই, আরেকবার। এই যে গুগলের যে ক্রলার আছে বা রোবট টিএক্সটি বা ক্রলার বা রোবট, এই রোবট কোথাও দেখছেন? এই ওয়ার্ড কোথাও অন করতে হয়, অফ করতে হয় দেখছেন? ভাই এটা ব্লগের মধ্যে ছিল যখন পেজটা বিয়ে করছিলাম সেটিংসে। ব্লগের মধ্যে ভাই ওই যে আমাদের একটা ইয়ে ছিল না, আমাদের প্রোফাইলে যে ইয়ে পুরো ওই এখানে তো এরকম ইয়ে ছিল। কি দেখছেন ওখানে? তাড়াহুড়া করে যে কালকে গেলেন, কি দেখছেন কালকে ওখানে? না ওইখানে দেখছি হচ্ছে যে আমরা যে আমাদের ব্লগে যে আমরা থিমটা অ্যাড করলাম না, থিমটা অ্যাড করার পর এখানে পুরো আরেকটা ইয়ে থাকে, যেটা আমরা কাস্টমাইজ করতে পারি, উপরে একটা লাইন থাকে। সেটাই তো এটা ভাই। গুগল ব্লগের মধ্যে আপনারা রোবট টিএক্সটি বা ক্রলার দেখছেন। মানে রোবট টিএক্সটি বা ক্রলার কি? গুগলের হচ্ছে রোবট, যে রোবট আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে। যদি গুগলের রোবট আপনার ওয়েবসাইট ভিজিট করে তাহলে আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হবে, গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে আসবে। যদি ওটা অফ থাকে তাহলে গুগলের রোবট ভিজিট করতে পারবে না, তাহলে আপনার রেজাল্টটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে আসবে না। আর আপনি বলেন দেখেন নাই। ভাই আপনার মানে কোশ্চেনটাই আমার মানে মাথা ঘুরে গেছে। আচ্ছা আর কি সহজ করে কোশ্চেনটা বলা দাও বন্ধু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন গুগলের ক্রলার এখানে বলছে যে এই যে আমরা যে গুগলে সার্চ করি, সার্চ করার পরে গুগলের রোবট ওই সব রেজাল্টকেই নিয়ে আসে, যে গুগলের রোবট যেই সব ওয়েবসাইটের মধ্যে ওই কিওয়ার্ডটা কতবার পাইছে, কোন কোন জায়গায় পাইছে, এই জিনিসগুলোকে যদি সে আইডেন্টিফাই করতে পারে, এই জিনিস কত জায়গায় গুগলের কিওয়ার্ডটা ইউজ হয়েছে এই জিনিসটাকে যদি সে খুঁজে বের করতে পারে, হ্যাঁ, এবং ওই খুঁজে বের করার পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে ওই খুঁজে বের করার ওই কিওয়ার্ডগুলোর ইউজের উপরে ডিপেন্ড করে দেন হচ্ছে যে গুগলের রোবট ওই সাইটগুলোকে বা ওই ওয়েব পেজটাকে গুগলের পেজের মধ্যে 1 2 3 4 5 যে কোনো নাম্বার পেজের মধ্যে হোক না, ওই পেজের মধ্যে ইয়া দেয়, র্যাঙ্ক দেয়। ঠিক আছে, তাহলে ওই রিলেভেন্ট কিওয়ার্ড আপনি কোন কোন জায়গায় ইউজ করতেছেন এটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে যে গুগলে ক্রলার আপনার কোন কোন জায়গায় ওই কিওয়ার্ডটা খুঁজে পাচ্ছে এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা তারপরে কি বলছে, আওয়ার অ্যানালিটিক্স অফ 1 মিলিয়ন গুগল সার্চ রেজাল্টস ফাউন্ড এ correlation between keyword reach, title, tag and first page ranking। মানে তারা এই ব্যাকলিঙ্কও 1 মিলিয়ন গুগল সার্চ রেজাল্ট অ্যানালাইজ করছে, এবং অ্যানালাইজ করে তারা দেখছে যে আপনার কিওয়ার্ডের সাথে যদি কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে থাকে, ট্যাগের মধ্যে থাকে, তাহলে সেই রেজাল্টগুলোনে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিংয়ের পসিবিলিটি বেশি থাকে। এটা ব্যাকলিঙ্কও অ্যানালাইজ করে দেখছে। তার মানে অন পেজ এসইওর মধ্যে কিওয়ার্ডটা টাইটেলে এবং ট্যাগে যদি ইউজ করা হয় তাহলে সেই রেজাল্টটা আপনার গুগলের সার্চ ইঞ্জিনে বা গুগলের র্যাঙ্কিং আসার পসিবিলিটিটা বেশি থাকে। ঠিক আছে, অ্যান্ড ইফ ইউ রিসার্চ ফর এনি
competitive keyword, you will notice that the top ranking page almost all use the exact keyword in their title tag. এটা দ্বারা কি বলছে যে আপনি যদি আপনার কম্পিটিটরদের চেক করেন কোনো একটা কিওয়ার্ডের আন্ডারে, তাহলে দেখতে পারবেন তারা প্রত্যেকেই এক্স্যাক্ট যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছেন সেই কিওয়ার্ডটা প্রত্যেকেই তাদের টাইটেলের মধ্যে ইউজ করছে। দেখেন তার একটা ইমেজও এখানে সে শো করছে। হ্যাঁ, সে লাইফ ইন্স্যুরেন্স কুইটস নামে সার্চ করছে, লাইফ ইন্স্যুরেন্স কুইটস, দেখেন লাইফ ইন্স্যুরেন্স কুইটস লেগে সার্চ করছে। আর যে সার্চ রেজাল্টটা আসছে সে সার্চ রেজাল্টের যতগুলো রেজাল্ট আছে সব রেজাল্টের মধ্যেই লাইফ ইন্স্যুরেন্স কুইটস এক্স্যাক্ট রেজাল্টটা আসছে। তার মানে কি দাঁড়ালো, অন পেজ এসইওর ক্ষেত্রে আমরা আমাদের কোনো কিওয়ার্ডের আন্ডারে যদি আমরা গুগলে র্যাঙ্কে আসতে চাই বা গুগলে র্যাঙ্কিংয়ে আসতে চাই, তাহলে আমাদের এক্স্যাক্ট ম্যাচ যে কিওয়ার্ডটা থাকবে এই কিওয়ার্ডটা আমাদেরকে অবশ্যই আমাদের টাইটেলে ইউজ করতে হবে আর ট্যাগে ইউজ করতে হবে। ট্যাগ বলতে এখানে মেটা ট্যাগ বুঝাইছে, এই যে মেটা ট্যাগ, এই যে দেখেন মেটা ট্যাগ, এই যে নিচে দেখতে পাচ্ছেন লাইফ ইন্স্যুরেন্স কুইটস, মাউসটা আমার যেখানে দেখতে পাচ্ছেন লাইফ ইন্স্যুরেন্স কুইটস, প্রত্যেকটা রেজাল্টের ট্যাগে দেখেন লাইফ ইন্স্যুরেন্স কুইটস, লাইফ ইন্স্যুরেন্স কুইটস, লাইফ ইন্স্যুরেন্স কুইটস, প্রত্যেকটা রেজাল্টের টাইটেলের ট্যাগের মধ্যে আছে। আছে ভাই। তার মানে কি দাঁড়াইলো, এটা দাঁড়াইলো যে তারা 1 মিলিয়ন যে গুগল সার্চ রেজাল্ট যে অ্যানালাইজ করছে, অ্যানালাইজ করে যেটা পাইছে যে তাদের কিওয়ার্ডটা যদি টাইটেলে আর ট্যাগের মধ্যে থাকে তাহলে সেই রেজাল্টগুলো ফার্স্ট পেজে আসে বা সেই রেজাল্টগুলোকেই গুগল প্রায়োরিটি দেয় র্যাঙ্কিংয়ে আসার জন্য। র্যাঙ্কিংয়ে আসার জন্য আরও অনেক প্যারামিটার আছে, আর অনেক কিছুর উপর ডিপেন্ড করতে হয়, শুধুমাত্র এইটাই যে করলে র্যাঙ্কিংয়ে আসবে তা না। শুধুমাত্র আপনি টাইটেল আর ট্যাগের মধ্যে ইউজ করলে যদি র্যাঙ্কিংয়ে আসে তাহলে তো হইতোই, তাহলে সবাই গণহারে ওটা করতো, সবাই ওটাও করে। পাশাপাশি আরও কিছু প্যারামিটার আছে, আরও কিছু ইন্ডিকেটর আছে, এইসব ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করেই গুগল একটা ওয়েবসাইটকে ফার্স্ট পেজে র্যাঙ্কিং দেয়। এর মধ্যে এটা একটা পার্ট এবং টাইটেলের মধ্যে সিমিলার কিওয়ার্ড রাখা আর অন্যান্য প্যারামিটার তবে আমরা অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। অন্য প্যারামিটার তো আসতেছে, অন্যান্য প্যারামিটার আসতেছে। তাহলে অন পেজ এসইওর একটা পার্ট কি শিখলাম আমরা, যে আমাদের এক্স্যাক্ট ম্যাচ যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা আমাদেরকে আমাদের ওয়েবসাইটের যে টাইটেল হবে সেই টাইটেলের মধ্যে ইউজ করতে হবে, এবং কি আমাদের যে মেটা ট্যাগ থাকবে, মেটা ট্যাগ যদি আমরা আলাদা করে দিতে পারি তাহলে তো দিলাম, ওই মেটা ট্যাগের মধ্যে আমাদের এই কিওয়ার্ডটা বসাইতে হবে। দেখেন এই ব্যাকলিঙ্ক ও ফার্স্ট পজিশনে আসছে, তার মেটা ট্যাগের মধ্যে অন পেজ এসইও কথাটা সে 100 ওয়ার্ডের মধ্যে 3 বার ইউজ করছে, দেখছেন এই 2 লাইনের মধ্যে 3 বার ইউজ করছে। ভাই আমি ওইটাই দেখতেছি, আর আমরা ফাইবারে 3 বার ইউজ করলে বলে যে বেশি হয়েছে আর দেব না। তাহলে চিন্তা করেন যে মানে আমি যে আপনাদেরকে যে থিওরিগুলো বলি বা যে ট্রিক্সগুলো বলি, এটা যে একটা মানে লেভেলের বা ক্লাসের যে একটা থিওরি, এই থিওরি এইভাবে কেউ আপনাদের দেখাবে ভাই? না না ভাই এটা ঠিক আছে ভাই। ফাইবারে যে ওরা কি পছন্দ করে আসলে মনে করেন আমরা ইসরায়েল যাই। আমি যেগুলো বলছি এগুলো নিয়ে ফাইবার পছন্দ করে, আমি যেগুলো বলছি এগুলো নিয়ে ফাইবার পছন্দ করে। কেন? আপনি আপনার দ্বারাই এক্সাম্পল দেন। আপনার একটা গিগ আপনি আমার মানে আমি যে ইনস্ট্রাকশন দিছি এই ইনস্ট্রাকশনে আপনি আপনার গিগগুলো অপটিমাইজ করতেছেন। অপটিমাইজে একটা গিগ ফার্স্ট পেজে আসতেছে আর একটা গিগের কোনো এটাই বলতেছে যে আপনি আমার ইনস্ট্রাকশনেই কাজ করতেছেন, আমার ইনস্ট্রাকশনে আপনার একটা গিগ ফার্স্ট পেজে, আবার আমার ইনস্ট্রাকশনে একটা গিগ হচ্ছে লাস্ট পেজে। তাহলে ইনস্ট্রাকশনের প্রবলেম না, ফাইবারেরও প্রবলেম না, প্রবলেমটা কোথায়? আপনার মধ্যে। কিভাবে আপনার মধ্যে প্রবলেম? যে আপনার যেই ইমপ্লিমেন্টটা করে আপনার গিগটা একটা গিগ ফার্স্ট পেজে আসছে, ঠিক সেম ইমপ্লিমেন্টটা আপনি আরেকটা গিগের ক্ষেত্রে করেনি, যার কারণে ওটা লাস্ট পেজে চলে গেছে। তো এখন আপনার কাজ হচ্ছে আইডেন্টিফাই করা, তো হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট পয়েন্ট। এটাই হচ্ছে ভাই এসইও। এসইওর মধ্যে আপনাকে এই যে এরকম করে যে বলে দিচ্ছে হচ্ছে যে ব্যাকলিঙ্কও বলে দিচ্ছে টাইটেলের মধ্যে মেটা ট্যাগের মধ্যে ইউজ করতে হবে, কিন্তু এ কি একবারও বলতেছে যে মেটা ট্যাগের মধ্যে কতবার ইউজ করতে হবে?
এ কিন্তু বলতেছে না কতবার ইউজ করতে হবে, কিন্তু একে যখন আমরা গুগল করলাম দেখলাম যে এ টু এর যে মেটা ট্যাগ আছে, মেটা ট্যাগের মধ্যে সে 3বার ইউজ করছে। এই জিনিসগুলো আমাদেরকে ফোকাস করতে হবে, এই জিনিসগুলো এইভাবে মাথা খাটায় আমাদেরকে বের করতে হবে ভাই। এটাই হচ্ছে কাজ, এটাই হচ্ছে আপনি মার্কেটার। এইরকম করে যখন আপনি এরকম খুব সূক্ষ্ম চোখ দিয়ে দেখে যখন জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনি একটা মার্কেটার হবেন, তখন আপনি এসইও করতে পারবেন, তখন আপনি কনফিডেন্স দিয়ে বলতে পারবেন হ্যাঁ আমি যদি এই ওয়েবসাইটে এসইও করি, এই ওয়েবসাইট 2 মাসের মধ্যে বা 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে র্যাঙ্কে চলে আসবে, তখনই আপনি প্রো হবেন। প্রো, ঠিক আছে, প্রো বলে না, প্রো হবেন। এখন আপনাকে কি করতে হবে, আপনি যে বললেন ভাই ফাইবার কি পছন্দ করে, ফাইবার যেটা পছন্দ করে সেটা কিন্তু আপনাকে বলেই দিচ্ছে। সে কিভাবে বলে দিচ্ছে, ওই যে একটা গিগে আপনার ফার্স্ট পেজে চলে আসছে। এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে কি কি কারণে ওই গিগটা ফার্স্ট পেজে আসছে, যে গিগ আর কি কি কারণে একটা গিগ লাস্ট পেজে আসছে। আপনি কতগুলো কন্টেন্ট, কত ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করে, আরে এগুলো তো অফ রেকর্ডে বলতে হবে, এগুলো তো অন রেকর্ডে বলা যাবে। আচ্ছা এখানে দেখেন, এখানে তাহলে কি বললো যে আপনার টাইটেলটা, আপনার কিওয়ার্ডটা এক্সাক্ট কিওয়ার্ডটা আপনার টাইটেলে থাকতে হবে, ট্যাগে থাকতে হবে, ঠিক আছে। এক্সাক্ট কিওয়ার্ডটা টাইটেলে থাকতে হবে, ট্যাগে থাকতে হবে। তারপর হচ্ছে দ্যাটস ইট, there is more to one page SEO that charming keyword into your page HTML to rank your content in 2020. You should need to optimize your content for, you should to rank your content in 2020. আপনি যদি 2020 সালে কোনো কন্টেন্ট র্যাঙ্ক করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অপটিমাইজ কন্টেন্ট হতে হবে। অপটিমাইজ কন্টেন্ট কি? ইউজার এক্সপিরিয়েন্স। হোয়াট ইজ ইউজার এক্সপিরিয়েন্স? এই যে এই ওয়েবসাইটটার মধ্যে, এই পেজটার মধ্যে এসে আমি যে 1 ঘন্টা থেকে এখানে পড়ে আছি, এই পেজটা নিয়ে ফেদলা পাচ্তেছি, এটাই হচ্ছে এই ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স। কি বললাম? বুঝতে পারছি স্যার, ভাই আমরা যে 1 ঘন্টা থেকে কাটাকাটি করতেছি, নাড়াচাড়া করতেছি, এটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। এই যে আমি কতক্ষণ থাকি এই পেজটাতে, ইয়েস, এই যে আমি এক একটা ক্লিক করতেছি, এই যে আমি এক একটা ক্লিক করতেছি, আরে পাগলা সাংরা এরকম করে দিলে ল্যাপটপের মাদারবোর্ড গরম হয়ে যায়, কাপড় দিলে ল্যাপটপের মাদারবোর্ড গরম হয়। সামনে রাখ, রাখ সামনে রাখ, কাপড় দিলে ল্যাপটপের প্রসেসর গরম হয়ে যায়। তো কুলার নাই, তখন হ্যাং করে ল্যাপটপ, আর মাদার প্রসেসরের প্রবলেম। অর্ধেক দে, অর্ধেক দে। আচ্ছা আচ্ছা দেখেন, এই যে এখানে ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি এখানে যে এক একটা ক্লিক করতেছি, কোথায় কোথায় ক্লিক করতেছি, কোনটা মার্ক করতেছি, কোনটা স্ক্রল করতেছি, উপরে যাচ্ছি না নিচে যাচ্ছি, ডানে যাচ্ছি না বামে যাচ্ছি, কোন ওয়ার্ডের মধ্যে কন্টেন্ট করছি, এই যে মাউস ঘুরাচ্ছি, প্রত্যেকটাই হচ্ছে এই ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স। যে আমি এই ওয়েবসাইটের আর্টিকেলটার সাথে ফ্রেন্ডলি কি না, এটা ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট কি না, এটা ইউজার ফ্রেন্ডলি আর্টিকেল কি না, এটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। এই ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই। বাউন্স রেটটা কি? বাউন্স রেটটা হচ্ছে এই যে আমি অডিয়েন্স, আমি এখানে আসলাম, আমার যদি এই ওয়েবসাইটটা পছন্দ না হইতো, আমি যদি ফট করে যদি এই ওয়েবসাইটটা কেটে দিয়ে যদি আবার গুগলে গিয়ে যদি অন্য আরেকটা ওয়েবসাইট ইউজ করতাম, এই যে আমি এখানে যদি খুব অল্প সময় এখানে স্টে করলাম, এই অ্যাভারেজলি এই পার্সেন্টেজটা যত বাড়বে, বাউন্স রেটটাও তত বাড়বে। সার্চ ইন্টেন্টটা হচ্ছে এই যে কোনো অডিয়েন্স যে সার্চ করলো, কিওয়ার্ড দিয়ে সার্চ করলো, সার্চ করার পরে এইখানে কত 1900 মানুষ, মানে সাপোজ এভারেজ ধরে নেন, এই কিওয়ার্ড দিয়ে সার্চ হয় পার মান্থ 1900 বা 2000 সার্চ হয়, এই কিওয়ার্ডটা 2000 বার সার্চ হয়। 2000 সার্চের মধ্যে কি পরিমাণ মানুষ কোন ক্লিকে সার্চ করার পরে কোন ক্লিকে, এই ক্লিকে ঢুকতেছে, এই লিঙ্কে ঢুকতেছে না মজের লিঙ্কে ঢুকতেছে না এইচআরএফ এর লিঙ্কে ঢুকতেছে, এই যে লিঙ্কে ঢুকার ইন্টেনশনটা, এটাকে সিটিআরও বলে, আবার এটাকে আবার সার্চ ইন্টেন্টও বলে। মানে এই যে মানুষ কিওয়ার্ড লিখে সার্চ করলো, সার্চ করে তার টাইটেলটা দেখে বা তার ডিসক্রিপশনটা দেখে বা মেটা ট্যাগটা দেখে যে ঢুকলো, এটাই হচ্ছে সার্চ ইন্টেন্ট। তারপরে হচ্ছে যে পেজ লোডিং স্পিড, এই পেজটা লোড হইতে কীরকম সময় লাগতেছে, আমি যে রিলোড দিতে এই পেজটা যে এরকম করে ওপেন করলাম, এই যে এই পেজটা যে ওপেন করছে লোড হইতে কত সময় লাগছে, যত ফাস্ট লোড হবে
ওই পেজটা তত তাড়াতাড়ি গুগলে র্যাঙ্ক করবে। এটাও একটা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর। অনেক ওয়েবসাইট দেখা যায় ঘোরে 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 ঘোরে, এতে অডিয়েন্স বিরক্ত হয়, তাহলে কি দাঁড়াইলো, পেজ লোডিং স্পিডটাও মানে গুগলের র্যাঙ্কিংয়ের একটা ফ্যাক্টর, গুগলের অন পেজ এসইওর একটা ফ্যাক্টর, গুগল র্যাঙ্কিংয়ের একটা ফ্যাক্টর। ক্লিক থ্রো রেট, সিটিআর কোথায় দেখছেন? সিটিআর কি? ভাই ক্লিকে কত খরচ হচ্ছে ভাই? ক্লিক পার কস্ট আবার মনে হচ্ছে কি এবার ওই যে চেকপোস্টের মধ্যে যতগুলো যে ট্যাঙ্ক আছে সব ট্যাঙ্কের সামনে নিয়ে যায়, আপনাকে নিয়ে যায় গুলি। সিটিআই বলুন, সিটিআর বলুন, সবটা বলছেন। সিটিআর ভাই ক্লিক থ্রো রেট না, ক্লিক থ্রো রেট, ক্লিক থ্রো পে কইতেছেন না কি বলতেছেন এগুলো উল্টাপাল্টা? ভাই শুনতে মিস্টেক হয়েছে ভাই। আচ্ছা তাহলে ভাই ও মনে সিপি শুনছে। ক্লিক পার কস্ট, সিটিআর কি? সিটিআর কি? আমি ভাবতেছি সিটিসি ভাই। সিটিআর কি? ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেটটা কি? এটা ভাই ওই লিংকে ক্লিক করলে আপনার এইখান থেকে বুঝাই কত দেন। ডলার কাটবে? না এইখান থেকে বুঝাই দেন আমাকে ক্লিক থ্রো রেটটা কি। ভাই এই যে আমার যে লিংকটা মনে করে যে অন পেজ লিংকটা ভাই আপনার যে অন পেজ এসইও মড, ঠিক আছে, এইখানে ক্লিক করে ঢুকলেই এর যে এটা কাটবে ওই না, এটা টাকা কাটবে না, এটা হচ্ছে যে এটা ভাই আমি বলি এখানে হচ্ছে ক্লিক থ্রু রেট বলতে আমরা বুঝতেছি এই যে ওয়ান পেজ এসইও যেখানে সাজেস্ট করছি আমরা, যে ব্যাক লিংক বলতে আমরা পাইছি, এখানে আসলে এটা সার্চ করে কতজন লোক এখানে ক্লিক করতেছে ভাই, এর যে একটা ইয়াটা আছে এভারেজ যে রেশিওটা দেখাবে ভাই, যে এই লিংকে কতজন ঢুকছে এটা রেশিওটা দেখাবে। কোনটার উপর কোনটার উপর ডিপেন্ড করে সেই রেশিওটা হয়? ক্লিক এবং ট্রাফিক রেশিওটা ট্রাফিক, সেই এই যে এই অন পেজ এসইও এই লেখাটার উপর যে মানে কোন কি হিসাব করা হয়, এইটার কি হিসাব করে এটার রেটটা হিসাব করা, ক্লিক থ্রো রেটটা হিসাব করা, এইটার কোনটা এই যে কিওয়ার্ডটার কিসের উপর ডিপেন্ড করে এটার ক্লিক থ্রো রেটটা হিসাব করা, মানে কোন ব্যালেন্স ওটা সার্চ ভাই, সার্চ কিওয়ার্ডের সার্চ কি সার্চ ভলিউমের উপর ভাই। কি কামরুল ভাই ঠিক বলছে, মোসাদ্দেক ভাই ঠিক বলছে, আবু তালেব ভাই, সাথী আপু, শায়লা আপু ঠিক বলছে? সাথী আপু, শায়লা আপু, মোসাদ্দেক ভাই, রাসেল ভাই, কামরুল ভাই ঠিক বলছে? মোসাদ্দেক ভাই, এলাই ভাই ঠিক বলছে? কতজন এটা লেখে সার্চ দেয় এবং এই পেজে কতজন আসার পরে একটা স্পেসিফিক সাইটে কতজন ঢুকে, এই দুটোর যে রেশিও, এটা ক্লিক থ্রু রেশিও। ধরেন এই অন পেজ এসইও লেখে সার্চ দিয়েছে, ধরেন আজকে সার্চ দিয়েছে 10,000 জন, তাই ধরেন 100 জনই ধরলাম, 100 জন সার্চ দিয়েছে এবং ওই 100 জনের মধ্যে ধরেন অন পেজ এসইও যে ব্যাক লিংক করতে ঢুকছে মাত্র 10 জন, তাহলে এখানকার ক্লিক করে রেট হচ্ছে ওই যে ওই সাইটের জন্য 10%। তো সেটা যে কতজন সার্চ দিছে এটা কোথায় পাবো? ওই যে বাড়া দেখানো যে আপনার ইউএস এর এটা দেখাচ্ছে, এটা তো নাই, এটা নাই আমার। আপনি কোথা থেকে পাবেন বা এইটা কই পাবেন? এটা কি? আচ্ছা ধরলাম এটা কি? ওইটা ভাই ইউএস এর মধ্যে আপনার 1900 সার্চ হয়েছে এই কিওয়ার্ড ভাই, এবং তার কস্ট হচ্ছে যে $13, মানে ক্লিক পার, আমরা বলি ক্লিক পার কস্ট। ঠিক আছে, শায়লা আপু বুঝছেন, সাথী আপু বুঝছেন, কামরুল ভাই কিছু বুঝছেন কি না, রোকন ভাই, নাহিদ ভাই, জি ভাইয়া বুঝতেছি। এই ফারজানা হাবিব একটু রেসপন্স করুন, আপনার গলাটা একটু শুনি, আপনি বাসে আছেন না মারা গেছেন? অন পেজ এসইও সব থেকে মেজর পার্ট হচ্ছে যেটা দেখেন এসইওর মধ্যে ভাই, আমি বলছিলাম যে এসইওর মধ্যে আপনার 90% জুড়েই হচ্ছে কিওয়ার্ড। সব জায়গায় দেখেন কিওয়ার্ড, সব জায়গায় দেখেন কিওয়ার্ড, আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড, টাইটেলের মধ্যে কিওয়ার্ড, ট্যাগের মধ্যে কিওয়ার্ড,
না আমি যে বলছিলাম যে এসিও সব জায়গায় কিওয়ার্ড, এখন কি বুঝতেছেন আপনার এসিওর পুরোটা জুড়েই হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডেরই খেলা। জি ভাই এক কাজ করব, মনে করেন যে আমরা আমাদের পেজে কিওয়ার্ড দিয়ে ভরাই রাখবো, একদম ইউটিউব লিস্ট খালি কিওয়ার্ড দিয়ে ভরাই। ভাই কোথাও ভাই হ্যাশট্যাগের খেলা, কোথাও আবার কিওয়ার্ডের খেলা। এখন হচ্ছে হ্যাশট্যাগও তো কিওয়ার্ড ভাই, হ্যাশট্যাগও তো একটা কিওয়ার্ড। ঠিক আছে সেটাও, মানে সব জায়গায় অনলাইনে ডিজিটাল মার্কেটিং এ খেলাই হচ্ছে কিওয়ার্ড নিয়ে। আপনি কিওয়ার্ড নিয়ে যত খেলতে পারবেন আপনি তত সাকসেস গেইন করতে পারবেন। এই কিওয়ার্ড খুঁজে বের করতেই তো আপনার এই প্রথম কোশ্চেন ছিল, ভাই এটা কি সম্ভব এত কিওয়ার্ড বের করা, এত রিসার্চ করা? ভাই এটাই তো হচ্ছে খেলা। খেলতে গেলে তো মাঠে নামতে হবে, মাঠে নামতে গেলে তো মাথা খাটাইতেই হবে, বুঝেন নাই? কে বুঝছেন? দেখেন কিওয়ার্ডের খেলা, ইউজ ইউর টার্গেটেড কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ডস। অন পেজ এসইওর সব থেকে বড় একটা মানে ওল্ড অ্যান্ড সব থেকে বড় একটা থিওরি হচ্ছে আপনার আর্টিকেলের কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ডটাকে ইউজ করা। এই যে ওয়েবসাইট, এই যে দেখেন এই পেজটার টাইটেলই হচ্ছে অন পেজ এসইও। দেখেন এই 100 ওয়ার্ডের মধ্যে অন পেজ এসইও, অন পেজ এসইও দুইবার অলরেডি ব্যবহার করছে। এখানে কিন্তু 100 ওয়ার্ড হয়নি, আরো 100 ওয়ার্ড আছে। তারপর দেখেন এই যে এগুলা, এর মনে হয় প্রত্যেকটা স্টেপে অন পেজ এসইও। এই জায়গায় থাকবে না তো কে থাকবে ভাই? এই ফার্স্ট পেজে থাকবে না তে আর বাকি ওয়েবসাইটটা থাকবে না তো কে থাকবে? এই তো ফার্স্ট পেজে থাকবে ভাই। এরকম করে মুড়ি ভাজতে হবে, মুড়ি এক একটা ওয়েবসাইটকে নিয়ে এরকম ধ্যানে বসতে হবে, এক একটা গিগ নিয়ে এক একটা ফার্স্ট পেজের গিগগুলো নিয়ে এরকম ধ্যানের মধ্যে বসতে হবে। কি করছে বাবা, এর প্রত্যেকটা ABCD দেখতে হবে, দেখে 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 তো মুখস্থ করতে। ও আচ্ছা এটা এখানে অ্যান্স করছে, ও আমার তো এটা গ্যাপ আছে, আমাকে এটা করতে হবে। না আপনাদেরকে এখন এটা শিখে আমার খুব ইচ্ছা হচ্ছে। আপনারা এই 30 জন ফাইবারটা ভাই আপনি কি বলে রাত্রি স্টাডি করব তো কি বলে আমাদের গিগ আনতে হবে, সব গিগটা ডিলিট করতে হবে বাবা। এই যে দেখেন তার মানে এটা হচ্ছে আপনার ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ড থাকতে হবে। যেমন দেখেন এই যে এখানে 3 বার ইউজ করছে, ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে একবার অন্তত আপনার কিওয়ার্ড ইউজ করতে হবে। দেখেন দিস ইজ অ্যান ওল্ড স্কুল অন পেজ এসইও টেকনিক দ্যাটস স্টিল মেক এ ডেন্ট। মানে আপনার এটা একটা ওল্ড স্কুল মেথড, মানে পুরাতন মেথড, বাট এটা এখনও গুগল প্রায়োরিটি দেয়, এখনও এই ফ্যাক্টরটা বা এই কি বলবো আইডিয়াটা বা এই থিওরিটার ভ্যালু দেয় গুগল, ঠিক আছে? all you need to do is use your main keywords once in the first 100 to 150 words of your article. আমি যেটা বললাম, all you need to do is use your main keyword once in the first 100 or 150 words of your article. For example, in my article optimize around the keyword email marketing, I mentioned the keyword right off the bat. এই যে দেখেন ইমেল মার্কেটিং কথাটা সে একবার ইউজ করছে। Why is this important? Google puts more weight on terms that show up early on your page. মানে গুগল যখন ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে আপনার মেইন কিওয়ার্ডটা দেখে তখন সে ওই কন্টেন্টটাকে বা ওই রেজাল্টটাকে রিলেভেন্ট একটা রেজাল্ট ধরে নেয় এবং সে ওই রেজাল্টটাকে একটা ওয়েট দেয় বা একটা ভ্যালু দেয় বা একটা ইম্পর্টেন্স দেয়, যেটা আপনার ওয়েবসাইটকে বা আপনার আর্টিকেল বা আপনার কন্টেন্টকে র্যাঙ্কে আসার জন্য একটা গুড সাইন। আচ্ছা ভাই এখানে ও বলছে, ও সুন্দর কথা বলছে ভাই, এখানে কতবার ইউজ করতে পারবো একই ধরনের কিওয়ার্ড, সেটা তো আনলিমিটেড ভাই না? না না, এই কথাটা বলার পর এই কথাটা বলছে, তারপরে তো যাইতে হবে, তারপর যাইতে দেন। আচ্ছা, ইউজ ইউর টার্গেটেড কিওয়ার্ড টার্মস ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ডস, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে which makes sense. Imagine that you just published an article about the keto diet. Keto ভাই জানেন? keto ভাই করোনার সময় হাইলাইট ছিল keto ভাই, keto diet in your article.
হ্যাঁ কিটো ডায়েট দেখেন এখানে বলছে যে ইমাজিন করেন যে আপনি কিটো ডায়েট নিয়ে একটা আর্টিকেল লিখছেন ইফ ইউর আর্টিকেল রিয়েলি ওয়াজ অ্যাবাউট দ্য কিটো ডায়েট উড ইট মেক সেন্স টু ফার্স্ট ইউজ দ্য টার্মস কিটো ডায়েট halfway down the page? Of course not. Which is why you want to drop your keyword somewhere in the first 100 words or so. This is one of these little thing that helps Google understand what your page is about. মানে ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে যদি আপনার কিওয়ার্ডটা থাকে তাহলে গুগল আমি যে বললাম গুগল ওটাকে রিলেভেন্ট আর্টিকেল বা রিলেভেন্ট কন্টেন্ট হিসেবে ধরে নেয় সেই কথাটাই এখানে বলছে যে গুগল বুঝতে পারে যে এই পেজটা বা এই আর্টিকেলটা এই কিওয়ার্ডের আন্ডারে বা এই নিচের জন্য পারফেক্ট একটা রেজাল্ট তখন গুগল করে কি তখন বিভিন্ন প্যারামিটারের পাশাপাশি এই প্যারামিটারকেও সে প্রায়োরিটি দেয় যেহেতু ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে হচ্ছে ইয়াটা আছে কিওয়ার্ডটা আছে তার মানে সে ধরে নেয় যে এই রেজাল্টটা হচ্ছে এই কিওয়ার্ডের জন্য একটা রিলেভেন্ট রেজাল্ট তখন সে এই জিনিসটা ধরে নিয়ে তখন সে এটাকে প্রায়োরিটি দেয় বুঝতে পারছেন তখন গুগল এটাকে প্রায়োরিটি দেয় র্যাঙ্কে আসার জন্য বা ফার্স্ট পেজে আসার জন্য আচ্ছা তারপর ওয়ার্ক ইউর ব্লগ পোস্ট টাইটেল H1 ট্যাগ আমি ট্যাগ এতক্ষণ বলতেছিলাম ট্যাগ এখানে H1 ট্যাগ ইউজ করা হয় H1 ট্যাগ এরকম H1 ট্যাগ H2 ট্যাগ H3 4 5 6 পর্যন্ত ইউজ হয় এটা জানেন আপনারা কন্টেন্টের মধ্যে ট্যাগ H6 পর্যন্ত ইউজ করা যায় H1 টু H6 পর্যন্ত ইউজ করা যায় আইডিয়া আছে না ভাই আচ্ছা H1 ট্যাগটা হচ্ছে টাইটেল ট্যাগ এটাকে H1 ট্যাগটাকে টাইটেল ট্যাগ বলা হয়ে থাকে H1 ট্যাগ আরে H1 ট্যাগ এখানে এই যে এটা হচ্ছে H1 ট্যাগ এই যে এটা হচ্ছে H1 ট্যাগ হেডার হেড 1 এটা হচ্ছে মেবি এটাও H1 ট্যাগ আর H2 ট্যাগ এরকম এটা H2 ট্যাগ তারপরে এই যে এটা আছে এটা H3 ট্যাগ এরকম আস্তে আস্তে আরো যত ছোট হবে এরকম যত ছোট হবে তত ট্যাগের মানে এটা সাইজের উপর ডিপেন্ড করে H1 ট্যাগ H2 ট্যাগ H3 ট্যাগ তো এখানে কি বলছে দ্য H1 ট্যাগ ইজ লাইক এ মিনি টাইটেল ট্যাগ ইনফ্যাক্ট গুগল হ্যাজ stated that using an H1 tag helps Google understand the structure of page. Google H1 tag are not critical for search ranking. No. He says it helps Google understand the structure of the page just like that helps understand the structure of first page. Most platforms like WordPress automatically added H1 tag to your blog post title. If that's case, you are all set. But that's not always the case. You want to check your site code to make sure your title is worked in H1 and that your keyword inside of that H1 tag মানে H1 ট্যাগটা যে আপনি ইউজ করছেন এটা ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি নিয়ে নেয় বাট এটা যদি না হয় তাহলে আপনাকে এই যে আপনার যে ব্লগ আছে বা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে এইরকম করে H1 ট্যাগ লিখতে হবে আপনার যখন কোড যখন করবেন বা ওয়েবসাইট নিয়ে যখন কাজ করবেন তখন এই জিনিসটা সম্পর্কে আপনার আইডিয়া পেয়ে যাবেন যে H1 ট্যাগ এরকম হবে আপনার এরকম ট্যাগের আন্ডারে এই যে H1 ট্যাগ এই দুইটা কোটেশনের মধ্যে এই দুইটা ট্যাগের মধ্যে আপনার এই যে মেন কিওয়ার্ডটা রাখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে সাব হেডলাইন H2 ট্যাগ হচ্ছে সাব হেডলাইন include your targeted keyword in the last one subline H2 tag will an H2 tag make or break your on page SEO but it's not hard তাহলে আপনার কিওয়ার্ডটাকে আপনাকে H1 ট্যাগে রাখতে হবে হ্যাঁ আপনার কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ডটা 100 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে তারপরে কি গেল H1 ট্যাগ আপনার কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে বা H1 ট্যাগের মধ্যে রাখতে হবে তারপরে আপনি H2 ট্যাগের মধ্যেও আপনার কিওয়ার্ডটা রাখতে পারেন এটা আপনার জন্য ইফেক্টিভ হইতে পারে আবার কিছু কিছু সময় ইফেক্টিভ নাও হইতে পারে তারপরে এলআই ভাই যেটা কোশ্চেন করলেন যে ফ্রিকোয়েন্সি কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি is just like it sound it's how many time your keyword appears on the content Google কতবার সে দেখাবে হ্যাঁ
Google may deny that using the same keyword multiple times helps, but SEO pros with experience will tell you that it definitely works. Definitely works. Think about it was way. Imagine that you have a page that Google thinks is about a specific keyword, but that keyword only appear once on the page. মানে হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডটাকে কতবার ইউজ করবেন এবং এটার ইউজের একটা প্যারামিটার আছে, এবং আপনি যদি আপনার কিওয়ার্ডটা শুধুমাত্র একবার আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করেন তাহলে সেটা হচ্ছে একদম ভেরি লো ফ্রিকোয়েন্সি কিওয়ার্ড। লো ফ্রিকোয়েন্সি কিওয়ার্ড বা কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, কিওয়ার্ড রিলেভেন্সি, এই জিনিসগুলো, এই সেন্টেন্সগুলো সিমিলার, একটা আরেকটার সাথে পরিপূরক। একটা আরেকটার সাথে পরিপূরক। তো এইটার কিওয়ার্ড ডিফিকাল্টির প্যারামিটার হচ্ছে কেউ কেউ বলে কোথাও কোথাও 1 থেকে 3%, আবার কেউ বলে 2 থেকে 5%। তো এইটার মাঝামাঝি একটা জায়গায় ইউজ করা হয়, 2 to 3%ই ইউজ করা হয় বেশিরভাগ। ভাই অল্প একটু উপরে যাবেন ভাই, স্ক্রল করে অল্প একটু উপরে যাবেন, অল্প একটু। এই ভাই এখানে দেখেন ওই ভাই সেকেন্ড প্যারাটাই বলতে ভাই, গুগল মে ডিনাই দ্যাট ইউজিং দ্য সেম কিওয়ার্ড মাল্টিপল টাইমস হেল্প। এটা কি বুঝাইছে? একই ধরনের কিওয়ার্ড মাল্টিপল টাইম ব্যবহার করলে গুগল হেল্প করবে না, ডিনাই করবে। গুগল মাল্টিপল টাইম যদি আপনি ইউজ করেন গুগল হেল্প করবে, কিন্তু সেটাকে যদি আপনি অতিরিক্ত পরিমাণে অতিমাত্রায় যদি ইউজ করেন সেটা আপনার জন্য ইফেক্টিভ হবে না। দেখেন তারপরের লাইনটা বলছে, বাট SEO pros with experience will tell you that the definitely work। মানে কি পরিমাণ ইউজ ফ্রিকোয়েন্সিতে আপনি কিওয়ার্ডটা ইউজ করলে সেই জিনিসটা আপনার জন্য হেল্পফুল হবে, এটা যারা SEO pros তারা আপনাকে এই সাজেশনটা দিবে, এটা আপনাকে কষ্ট করে বের করে নিতে হবে। সেটাই আপনাকে বলতেছি আমি, কি পরিমাণ, সেটা হচ্ছে 1 to 3% আর 2 থেকে 5%, এই রেঞ্জের মধ্যে আপনাকে ইউজ করতে হবে। কেউ বলে 1 to 3%, কেউ বলে 2 to 5%। তো এই রেঞ্জের মধ্যে 2 থেকে 3% যদি আপনি ইউজ করেন, এটা মিডিয়াম লেভেলে এটা ইউজ করতে পারেন। ভাই বলেন এই যে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি নিয়ে আরেকটু বলা যাবে? তো একটু দেখ 2 মিনিট আগে দেখলাম। আমার আজকে এনার্জি নাই ভাই, আমার আজকে একদম খিদে অবস্থা খারাপ। ভাই তাহলে শেষ করেন, কালকে ইনশাআল্লাহ ভাই শেষ করে আজকে আমরা অ্যানালাইসিস করি, কালকে ইনশাআল্লাহ হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি থেকে বাকিটুকু তাহলে কালকে দেখাই দিব। আবার এখন কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি কালকে শুরুই করব কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি দিয়ে। আবার হচ্ছে যে গুগলের আবার 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এগুলোও একটা দেখাইতে হবে। তবে কালকে অন টাইমে ক্লাস শুরু হবে, কালকে সবাই জাস্ট টাইমে ক্লাসে অ্যাটেন্ড করবেন, একদম